ন্যূনতম সংস্কার শেষে গ্রহণযোগ্য নির্বাচন দেওয়া উচিত বললেন খালেদা জিয়া। এদিকে রিজভির অভিযোগ, স্বরাষ্ট্র উপদেষ্টা দক্ষতা দেখাতে পারছেন না। জানাবো আলোচনার সভায় বক্তারা পিলখানা হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী হাসিনা। নিজের ব্যাংক অ্যাকাউন্টে লেনদেনের হিসাব প্রকাশ করলেন নাহিদ। এবং সর্বশেষে জানাবো হাজারীবাগের শিশু ধর্ষণ মামলার মূল আসামি রবিন গ্রেপ্তার। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ন্যূনতম সংস্কার শেষে গ্রহণযোগ্য নির্বাচন দেওয়া উচিত বললেন খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেছেন, দেশ এখন সংকটকাল অতিক্রম করছে। ফ্যাসিস্ট সরকার বিদায় নিয়েছে, রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার শেষ করে গণতান্ত্রিক ধারায় ফিরে যেতে গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা উচিত। বিএনপি চেয়ারপারসন বলেন, গণ অভ্যুত্থানের অর্জন ন্যায়সাথে ষড়যন্ত্র করছে ফ্যাসিস্ট ও তাদের দোসররা। ইস্পাত কঠিন ঐক্যের সব ষড়যন্ত্র ন্যাসাত করে দিতে হবে। খালেদা জিয়া বলেন, চিকিৎসার জন্য যুক্তরাজ্য থাকলেও জনগণের পাশে আছে। খালেদা জিয়া বলেন, যারা ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে শহীদ হয়েছেন এবং সম্প্রতি গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। যারা আহত হয়েছেন তাদের প্রতি জানাচ্ছি সমবেদনা। আমি বর্তমানে চিকিৎসার কারণে যুক্তরাজ্যে অবস্থান করলেও সবসময় আপনাদের পাশে আছি। ক্ষুদ্র সংকীর্ণতা ভুলে দেশ ও জাতির স্বার্থে সবাইকে কাজ করার আহ্বান জানান তিনি। প্রাপ্ত অর্জনকে ন্যাসাত করতে নানা ষড়যন্ত্র চলছে উল্লেখ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী। বর্ধিত সভায় সভাপতির বক্তৃতা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রিজভির অভিযোগ, স্বরাষ্ট্র উপদেষ্টা দক্ষতা দেখাতে পারছেন না। জনগণের নিরাপত্তা নিশ্চিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যকর পদক্ষেপ নিতে পারছেন না বলে অভিযোগ করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। স্বরাষ্ট্র উপদেষ্টা কাজের দক্ষতা দেখাতে পারছেন না বলে মন্তব্য করেন তিনি। দাবি করেন, সাংস্কৃতিক নানা কর্মসূচিতে পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবে বাধা দেওয়া হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের যে প্রত্যাশা সেটা এখনো সেভাবে পূরণ হয়নি। রিজভী বলেন, জনগণের যে প্রত্যাশা সেটা এখনো সেভাবে পূরণ হয়নি। হ্যাঁ, আমরা হয়তো নিঃশ্বাস নিতে পারছি, কিছুটা নির্ভয়ে কাটাচ্ছি। রাষ্ট্রের পক্ষ থেকে পুলিশ হয়তো ধরবে না, কিন্তু রাস্তাঘাটে পাড়া মহল্লায় সন্ত্রাসীদের যে উৎপাত এটা মানুষ প্রত্যাশা করেনি। স্বরাষ্ট্র উপদেষ্টা প্রসঙ্গে রিজভী বলেন, আইন শৃঙ্খলা বাহিনী যথাসময়ে দায়িত্ব পালন করছেন কিনা তাকে একটা নিশ্চিত করতে হবে। পুলিশ সঠিক মতো কাজ না করলে সেটা দেখার দায়িত্ব স্বরাষ্ট্র উপদেষ্টার। বিভিন্ন পাড়া মহল্লায় গডফাদার তৈরি হয়েছে, এগুলো থামাতে হবে। বিএনপি অসহায় ও গরিব মানুষের সঙ্গে থাকবে বলে তিনি উল্লেখ করেন। বসন্ত বরণে বাধা, মাজারে হামলা সহ সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা দেওয়ার নিন্দা উদ্বেগ জানিয়ে রিজভী বলেন, কখনোই একমুখী দেশ হতে পারে না। আলোচনা সভায় বক্তারা পিলখানা হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী হাসিনা। পিলখানা হত্যাকাণ্ড ন্যায় বিচার ও সার্বভৌমত্ব প্রশ্নে আলোচনা সভায় বক্তারা বলেছেন, পিলখানা হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী শেখ হাসিনা। ভারতের নির্দেশনায় হাসিনা পরিকল্পনায় সেনা কর্মকর্তাদের হত্যা করা হয়। বিজেপি সদস্যরা সীমান্তে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। একজন বিজেপি সদস্য 10 জন বিএসএফ সদস্যের সমান। বিএসএফ এর সাথে বিজেপি সদস্যরা আতঙ্কের নাম। তারা প্রায়ই বিজেপি সদস্যদের কাছে পরাজিত হয়েছে। আর বিজেপির শক্তি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তারা। বিজেপির কর্মকর্তারা সবাই সেনা সদস্য। ভারত শেখ হাসিনাকে দিয়ে সেই সেনা কর্মকর্তাদের নির্মমভাবে হত্যা করে। এই হত্যাকাণ্ডে ভারতের প্রশিক্ষিত বাহিনীর সদস্য সহ আওয়ামী লীগের সন্ত্রাসীরা সরাসরি অংশগ্রহণ করে। এর তথ্য উপাত্ত খোঁজ শহীদ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সাক্ষ্য থেকে উঠে এসেছে। যারা পিলখানা হত্যাকাণ্ডে নানাভাবে নির্যাতনের শিকার হয়েছেন, খুনি হাসিনা সহ শেখ সেলিম, শেখ তাপস, মির্জা আজম নানা রকম প্রকাশ্যে এই হত্যাকাণ্ডে জড়িত ছিলেন। এদের সহ সব অপরাধীর চূড়ান্ত বিচার নিশ্চিত করতে হবে। তাসনুভা বলেন, 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি পিলখানা ঘটেছিল ইতিহাসের নির্মম হত্যাকাণ্ড। সেনাবাহিনীর 57 জন অফিসার সহ মোট 74 জনকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছিল। হত্যাকাণ্ডের শিকার আমার স্বামী মেজর তানভীরের লাশ এখনো আমি পাইনি। হত্যাকাণ্ডের ঘটনার সময় আমি সহ আমার বহু সেনা কর্মকর্তা, স্ত্রী, সন্তান, পরিবারের সদস্যরা পিলখানার ভেতরে ছিলাম। আমাদের উপরেও নির্মম নির্যাতন চালানো হয়। হাসিনা সরকার এবং হাসিনা নিজেই ওই হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড ছিলেন। হাসিনা ভারতের হয়ে সেনাদের হত্যা করিয়েছেন। বিজেপির পোশাকে খুনিদের কেউ কেউ হিন্দিতে কথা বলছিল। মেজর মহসিন বলেন, হত্যাকাণ্ডের পর শেখ হাসিনাকে 2 ফুট দূরত্বে দাঁড়িয়ে বলেছিলেন। মহসিন বলেন, হত্যাকাণ্ডের পর শেখ হাসিনাকে 2 ফুট দূরত্বে দাঁড়িয়ে বলেছিলাম, সেনা সদস্যদের বাঁচাতে কেন আপনার কোনো নির্দেশনা ভূমিকা ছিল না।
24 ফেব্রুয়ারি আপনি সেখানে গিয়েছিলেন, কিন্তু 26 ফেব্রুয়ারি আপনি যাবেন না বলে সাফ জানিয়ে দিয়েছিলেন কেন? একের পর এক প্রশ্ন করেছিলেন, এক কারণে হাসিনা আমাকে চাকরিচ্যুত করেছে, আমার সেনা কর্মকর্তাদের খুন করা হয়েছে, আমি প্রতিবাদ করেছি, সেটা হাসিনা মেনে নিতে পারেনি বলেই আমাকে বরখাস্ত করে আমি 1.5 বছর জেলে ছিলাম। হত্যার হুমকি দেওয়া হতো সব সময়। এসব খুনির বিচার নিশ্চিত করতে হবে। মনে রাখতে হবে হাসিনা পিলখানা, শাপলা চত্বর এবং জুলাই হত্যাকাণ্ডের মূল মাস্টার মাইন্ড। এছাড়া বক্তারা বলেন, এত বিপুল সংখ্যক সেনাবাহিনীর সিনিয়র অফিসারদের একসাথে জীবন দেওয়া ইতিহাসে বিরল। এমনকি বিশ্বের ইতিহাসে যুদ্ধেও একসাথে আর্মির এত বিপুল সংখ্যক সিনিয়র অফিসার জীবন দিয়েছেন এমন নজির নেই। শুধু ভারতের সঙ্গে নিজের একক সম্পর্ক মধুর রাখতে খুনি হাসিনা স্বাধীনতার অতন্দ্র প্রহরী। দেশপ্রেমিক সেনাবাহিনীর এত বিপুল সংখ্যক ঊর্ধ্বতন অফিসারদেরকে নির্মমভাবে পৈশাচিক কায়দায় হত্যা করে। ভারত খুনি হাসিনাকে নিয়ে সেনা কর্মকর্তাদের হত্যা করিয়ে প্রতিশোধ নিয়েছে। নিজের ব্যাংক অ্যাকাউন্টে লেনদেনের হিসাব প্রকাশ করলেন নাহিদ। নিজের সম্পদের বিবরণী প্রকাশ করেছেন সদ্য পদত্যাগ করা তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে সম্পদের বিবরণী প্রকাশ করেন তিনি। নাহিদ ইসলাম ফেসবুক পোস্টে পাঠকের জন্য হুবহু নিচে তুলে ধরা হলো, উপদেষ্টা পদে যোগদানের আগে আমার কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না। 21 আগস্ট উপদেষ্টা পদে দায়িত্ব পালনের জন্য সম্মানী গ্রহণের লক্ষ্যে সরকারিভাবে সোনালী ব্যাংকে একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলি। উক্ত অ্যাকাউন্টে 21 আগস্ট 2024 থেকে 26 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত লেনদেনের হিসাব জনগণের কাছে উপস্থাপন করেছে। উক্ত হিসেবে 10,06,886 টাকা জমা হয়েছে এবং 9,96,188 টাকা উত্তোলিত হয়েছে। উল্লেখ্য, সোনালী ব্যাংকের এই অ্যাকাউন্টটি ছাড়া আমার অন্য কোনো অ্যাকাউন্ট নেই। উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকারী আমার বা আমার পরিবারের কোনো সদস্যের স্ত্রী, মা, বাবা নামে বাংলাদেশের কোথাও কোনো জমি বা ফ্ল্যাট নেই। আমার বাবা আমার পরিবার কর্তৃক ক্রয় আমার হয়নি। আমার বা আমার পরিবার কর্তৃক ক্রয় করা হয়নি। আমার একান্ত সচিবের ইসলামী ব্যাংক বাংলাদেশের হিসাবে 36,028 টাকা রয়েছে। উনি একান্ত সচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর ওনার নিজের নামে বা ওনার পরিবারের স্ত্রী, মা, বাবা কারো নামে বাংলাদেশের কোথাও কোনো সম্পত্তি ক্রয় করা হয়নি। এছাড়া আমার ব্যক্তিগত কর্মকর্তা সহ সংশ্লিষ্ট যে কারো সম্পদের স্বচ্ছ হিসাব রয়েছে। প্রয়োজন উন্মুক্ত করা হবে। তথ্য অধিকার আইন 2009 অনুযায়ী বাংলাদেশের যে কোনো সরকারি দপ্তরে উক্ত তথ্য যাচাই যোগ্য। প্রসঙ্গত, মঙ্গলবার বিকেলে নতুন রাজনৈতিক দলে যোগ দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করে পদত্যাগ করেন অন্তর্বর্তী সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। হাজারীবাগে শিশু ধর্ষণ মামলার মূল আসামি রবিন গ্রেপ্তার। রাজধানীর হাজারীবাগে 12 বছরের শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি আকরাম হোসেন ওরফে রবিনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব 2 এর সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া সিনিয়র সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু জানান, মামলার এজাহারের সূত্রে জানা যায় গত 9 ডিসেম্বর রাতে ভুক্তভোগী শিশু বাসা থেকে খালার বাসায় যাওয়ার পথে হাজারীবাগ থানাধীন বউবাজার 30 ফিট খালপাড় এলাকায় পৌঁছালে রবিন সহ 6 থেকে 8 জন বখাটে পথ রোধ করে পরে পিতল কারখানার গলিতে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা। ওই ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে রবিন সহ 6 জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা 2 থেকে 3 জনের বিরুদ্ধে হাজারীবাগ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পরে র্যাব 2 আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। তথ্য প্রযুক্তির সহায়তা ও গোপন তথ্যের ভিত্তিতে আজ সন্ধ্যায় ডিএমপির হাজারীবাগ বউবাজার এলাকা থেকে রবিনকে গ্রেপ্তার করা হয়। দেওয়া তথ্যের ভিত্তিতে অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। গ্রেপ্তার রবিনকে হাজারীবাগ থানায় হস্তান্তর করা হয়েছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিশ্চয়ই ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।